শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ জুড়ে নৈরাজ্য অরাজকতা, থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ দফতরে আগুন, মন্ত্রীদের বাড়িতে হামলা, লুটপাট, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। 17 দিন পর উঠেছে কারফিউ, তবে থমথমে সোনার বাংলায় ফাঁকা রাস্তাঘাট, অফিস, স্কুল, কলেজ। রাজপথে জনজোয়ার, হাসিনা দেশ ছাড়তেই তছনছ সোনার বাংলা। মঙ্গলবারও বাংলাদেশের হাওয়ায় বিক্ষোভের পোড়া গন্ধ। হাতে দেশের পতাকা, মুখে হাসিনা সরকার বিরোধী স্লোগান। শেখ হাসিনা দেশ ছাড়তেই ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবনে কয়েক লক্ষ মানুষের জমায়েত। নিমেষে লণ্ডভণ্ড গণভবন, বাংলাদেশে ফিরল শ্রীলঙ্কার ছায়া। গণভবনে জনতার দখলদারি, অবাধ লুট, কারো হাতে বাসন তো কেউ নিচ্ছে কাপড় জামা। বিছানায় শুয়ে সেলফি, উচ্ছ্বাস, উল্লাস। সংসদ ভবনেও আন্দোলনকারীদের দখল। ক্ষোভের কোপ পড়ে বঙ্গবন্ধুর মূর্তিতেও। শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর আন্দোলনকারীদের। ঢাকায় আওয়ামী লীগের কার্যালয়েও আগুন। রাতভর বিশৃঙ্খল বাংলাদেশ, মঙ্গলবারও অশান্ত পদ্মাপাড়। আওয়ামী লীগের নেতা, মন্ত্রী ও সমর্থকদের পিটিয়ে খুন, বাড়িতে আগুন, ভাঙচুর। প্রাক্তন বাংলাদেশি ক্রিকেট অধিনায়ক মাশরাফি মোতার্জার বাড়িতে আগুন। অভিনেতা শান্ত খান ও তার বাবাকে পিটিয়ে খুন। আক্রান্ত পুলিশ, সারা দেশে গুলিতে নিহত প্রায় শতাধিক। 17 দিন পর বাংলাদেশে কারফিউ প্রত্যাহার। থমথমে পরিস্থিতি হলেও ধীরে ধীরে খুলেছে দোকানপাট, বাজার। খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত। রাস্তায় যানবাহন থাকলেও তা হাতে গোনা। রবিবার থেকে লাগাতার ক্ষোভের মুখে পুলিশ। বিভিন্ন থানা ঘেরাও করে আন্দোলনকারীরা। সেই রেশ এখনো কাটেনি। মঙ্গলবারও রাস্তাঘাট শুনশান। নৈরাজ্য রুখতে এই মুহূর্তে ভরসা সেনাবাহিনী। অরাজকতা কি থামাতে পারবে সেনা? বড় চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ সেনা। কলকাতা টিভি। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে রাষ্ট্রপতি উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত পরামর্শ দেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের সরকার গঠনের তোড়জোড় শুরু। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতেই এই তথ্য জানানো হয়েছে। ছাত্র নেতাদের দাবিকেই প্রাধান্য দেওয়া হলো অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। গতকালই রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বৈঠক হয়। 13 জনের সদস্য তারা বৈঠক করেছেন এবং তারপরেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশ সরকার গঠনের তোড়জোড় ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে দাবি ছিল মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করতে হবে, মূলত সেই দাবিতেই শিলমোহর দেওয়া হয়েছে রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠকে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নামই চূড়ান্ত করা হলো। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে রাষ্ট্রপতি উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতেই এই তথ্য জানানো হয়েছে। উত্তপ্ত বাংলাদেশ থেকে পলাতক শেখ হাসিনা আপাতত ভারতের নিরাপদ আশ্রয়ে, সদ্য পদ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে কি শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। কোন দেশে রাজনৈতিক আশ্রয়ে থাকবেন হাসিনা? ইংল্যান্ড মুখ ফেরালে গন্তব্য কি হবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর? মাথাচাড়া দিচ্ছে একাধিক প্রশ্ন।
বিক্ষোভ, অরাজকতা, প্রতিহিংসার আগুনে পুড়ছে সোনার বাংলা। রাজপথে রক্তবন্যা, গণভবন, সংসদে তাণ্ডব, জ্বলছে আওয়ামী লীগের দপ্তর, থানা। একের পর এক হামলা, খুনের ঘটনায় বাংলাদেশে গৃহযুদ্ধের আবহ। আন্দোলনের চাপে সোমবারই অগ্নিগর্ভ বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। আপাতত তিনি ভারতের আশ্রয়। সোমবার সন্ধ্যায় গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামে তাঁর বিশেষ বিমান। এরপর তাঁর গন্তব্য কি? ভারতেই কি থাকবেন মুজিব কন্যা, নাকি উড়ে যাবেন লন্ডনে? ব্রিটেন যদি ঠাঁই না দেয়, ব্রিটেন ছাড়া আর কোন কোন দেশে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর? তাঁর রাজনৈতিক ভবিষ্যৎই বা কি? এই প্রশ্নেই তোলপাড় বাংলাদেশ, যেদিকে নজর ভারতেরও। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল 9টা নাগাদ হিন্ডন এয়ারবেস ছাড়ে বাংলাদেশ বায়ুসেনার C-130 যে বিমানটি, এই বিমানেই ভারতে পৌঁছন হাসিনা। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তবে কি সেই বিমানেই ছিলেন হাসিনা? সময় এগোলে জানা যায় বিমানে ছিলেন না প্রাক্তন প্রধানমন্ত্রী। বাংলাদেশের 7 জন সামরিক কর্তাকে নিয়ে ফিরে যায় বিমানটি। শেখ হাসিনা আপাতত দিল্লির কোনো এক নিরাপদ অজানা আশ্রয়ে ঠাঁই নিয়েছেন। Our understanding is that after a meeting with leaders of the security establishment, Prime Minister Sheikh Hasina apparently decided to resign. At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from the Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. 1975 সালে বাবা মুজিবুর রহমান আততায়ীর হাতে খুন হন। তারপর হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবারও কি সেই পথেই হাঁটবে ভারত সরকার? সূত্রের খবর, ইতিমধ্যে ইংল্যান্ড সহ একাধিক দেশের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন শেখ হাসিনা। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় লন্ডনেরই বাসিন্দা, যদিও ইংল্যান্ড তাঁকে আশ্রয় দিতে চায়নি বলেই সূত্রের খবর। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির সাংসদ। টিউলিপ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। অন্যদিকে হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে দিল্লিতে থাকেন। এছাড়াও বিদেশ বিভুঁইয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাসিনার বহু আত্মীয়। পাশাপাশি ফিনল্যান্ডও তাঁকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে বলে সূত্রের খবর। তাই হাসিনার গন্তব্য কোথায় হতে পারে সেই নিয়ে এখনই স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। তবে রাজনৈতিক ওয়াপসি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন তাঁর ছেলে জয়। She will retire. She has been wanting to retire for a while. This was going to be her last term anyway. She has accomplished what she wanted to accomplish. স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে হাসিনার গন্তব্য, নিরাপত্তা। কোন দিকে মোড় নেবে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ? নজর সেদিকেই। কলকাতা টিভি। সোমবারও দেশের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন শেখ হাসিনা। বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে হাসিনাকে বোঝান কর্মকর্তারা। বোন রেহানা ও ছেলে জয়ও বোঝান। শেষে ইস্তফা দিয়ে বোনকে নিয়ে সজল চোখে দেশ ছাড়েন হাসিনা। পদত্যাগের জন্য 2 দিন সময় চান। 45 মিনিট দেওয়া হয় হাসিনাকে। বাংলাদেশের বিরোধী নেত্রী থেকে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনা। নিজের দেশে সেই দুর্দণ্ড প্রতাপ হাসিনার শেষ কয়েক ঘন্টা ছিল বিভীষিকাময়। সবশেষে গোলাপি নীল সাদা শাড়িতে যন্ত্রণাবিদ্ধ চেহারায় প্রধানমন্ত্রী পদে পদত্যাগপত্রে স্বাক্ষর। বাংলাদেশের গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী শেষ সময়েও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চান শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে সোমবার সকাল 10:30 থেকে বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে, সেটা মানতে চাননি তিনি। সূত্রের খবর, রবিবার রাতে শেখ হাসিনাকে তাঁর একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা দেশের সামগ্রিক পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন। সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শও দেন, কিন্তু হাসিনা তা মানতে চাননি। সোমবার কারফিউ আরও কড়াকড়ি করার নির্দেশ দেন। সকাল 10:30 নাগাদ দেশের বিভিন্ন বাহিনীর প্রধান ও পুলিশের শীর্ষ কর্তাদের প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা হয়। বৈঠকে নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামলাতে পারছেন না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। পুলিশের মহানির্দেশক জানিয়ে দেন, পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে তাতে পুলিশের পক্ষেও আর কঠোর অবস্থানে থাকা সম্ভব নয়। বল প্রয়োগ করে পরিস্থিতি সামলানো যাবে না বলে সেনাকর্তাদের তরফে জানিয়ে দেওয়া হয়, কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী সেটা মানতে রাজি হচ্ছিলেন না। এরই মাঝে বিদেশে থাকা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন এক শীর্ষ সেনাকর্তা। শেষে জয়ের সঙ্গে কথা বলার পরই হাসিনা ক্ষমতা ছাড়তে রাজি হন বলে সূত্রের খবর।
পদত্যাগের আগে দেশবাসীর উদ্দেশ্যে শেষ একটি ভাষণ রেকর্ড করতে চান হাসিনা। তবে নিরাপত্তার কারণে গণভবন ছেড়ে যেতে ৪৫ মিনিটের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এরপর বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের হেলিপ্যাডে যান হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন হাসিনা। Our understanding is that after a meeting with leaders of the security establishment, Prime Minister Sheikh Hasina apparently decided to resign. At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from the Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির কাছে গাজিয়াবাদে ভারতীয় সেনাবাহিনীর হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করেন তিনি। গত জানুয়ারিতেই চতুর্থবারের জন্য দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন মুজিব কন্যা। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা ছোট্ট বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার দিনভর উত্তেজনার পর মঙ্গলবার স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলাদেশ। মঙ্গলবার সকাল ৬টায় প্রত্যাহার করা হয়েছে কারফিউ, খুলেছে স্কুল কলেজ। এই পরিস্থিতিতে নিজ ভূমে ফিরেছেন অনেক বাংলাদেশি নাগরিক। কেউ যাবেন নাটোর, কেউ নওগাঁ, কেউ বা নারায়ণগঞ্জ। ভারতে এসেছিলেন বিভিন্ন কারণে, এখন ফিরতে চাইছেন বাংলাদেশে। নিরাপত্তার স্বার্থে হাই অ্যালার্ট হিলি সীমান্তে। হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ভিসার মাধ্যমে বাংলাদেশিরা নিজের দেশে যাওয়ার জন্য অভিবাসন দপ্তরে ভিড় জমাচ্ছেন। এদিকে সোমবার থেকেই বন্ধ আমদানি রপ্তানি। এপারে আসলে আমরা কিছু দেখতে পাচ্ছি না, যাবো কিভাবে বা কিভাবে করবো। যদি গাড়ি ঘোড়া চলে আমরা অবশ্যই চেষ্টা করবো পৌঁছানোর জন্য। যে ওখানে সব কিছুই খুলে দিচ্ছে, স্কুল কলেজ মাদ্রাসা বা অফিস, সরকারি কোনো অফিস আছে সব খুলে দিচ্ছে। আশা করা যাচ্ছে সব স্বাভাবিক হয়ে যাবে। আসলাম, যাবো, বর্ডার পার হয়ে চলে যাবো দেশের বাড়িতে। বাংলাদেশে আওয়ামী লীগের ১.৫ দশকের সরকারের পতনে স্বস্তিতে অনেক বাংলাদেশি নাগরিক। এই আবহে ভারত থেকে বাংলাদেশে ফিরতে চাইছেন বাংলাদেশিরা। রিজাইন করার পরে পরিবেশ উত্তাল ছিল, পরিবেশ এখন ভালো হয়ে গেছে, কারণ শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়েছে। এটা ছিল একটা স্বৈরাচারী শাসক। এই বাংলাদেশে কোনো ভোট ছিল না, বিনা ভোটে উইদাউট ভোটে সে ১৭ বছর থেকে ক্ষমতায় আছে। এই জন্য বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে, একজন আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলছি। বাংলাদেশে যাওয়ার জন্য বহু মানুষের ভিড় ঘোজাডাঙ্গা সীমান্তে। শান্তিটা আমাদের বাড়ি হলো শেখ হাসিনার বাড়ির পাশে, আমরা চাই নেত্রী থাকলে ভালো হয়, আমাদের নেত্রী থাকলে ভালো। নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এদেশের ডাক্তারি পড়ুয়ারা। চিন্তায় মুর্শিদাবাদের নওদা থানার বেশ কিছু পড়ুয়া। ফারহান আক্তার ঢাকার একটি মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র। তিনি কোটা আন্দোলনের সময় হোস্টেল থেকে অ্যাম্বুলেন্স করে এয়ারপোর্ট পৌঁছেছিলেন। ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাঁর অভিভাবকও। এদেশেই ডাক্তারি পড়াশোনার ব্যবস্থা করুক ভারত, আবেদন ডাক্তারি পড়ুয়াদের। ওখান থেকে প্রাণ বাঁচিয়ে আসতে হয়েছে। ওখান থেকে সকাল রাত ভোরে ৩টের সময় ওখান থেকে অ্যাম্বুলেন্স করে এসেছি। তারপরে তখনও আস্তে আস্তে অনেক সমস্যা হয়েছে আমাদের। কোনোরকম করে ইন্ডিয়া পৌঁছলাম, তারপরেই এয়ারপোর্টে আসলাম। বইপত্র নিয়ে আসতে পেরেছি? বইপত্র কিছু নিয়ে আসতে পারি। আমরা ভারতবর্ষে বাস করি। ভারতবর্ষে আমাদের সরকারের কাছে একটি আবেদন, যদি অনেক ছেলে, আমার ছেলের মতো অনেক ছেলে ওখানে পড়তো, তারা সকালেই চলে এসছে, তাদের যদি কোনো সুব্যবস্থা কিছু করা যায়, যদি করা যায় খুব ভালো হয়। বাংলাদেশে থাকা আত্মীয় স্বজনদের জন্য উদ্বিগ্ন এদেশে থাকা তাদের পরিবার। ১৯৭১ সালের আগে বাংলাদেশ থেকে এদেশে চলে আসা বাসিন্দাদের এখন একটাই দাবি, শান্তি ফিরুক বাংলাদেশে, বাংলাদেশে সুখে থাকুক আত্মীয় স্বজন। আর আমাদের ওখানে আত্মীয় স্বজনরা একটু অসুবিধার মধ্যে আছে, যে আমরা চাই যেন ভারতে যেন ওর যেমন সুখ শান্তিতে আমরা বসবাস করছি, হিন্দুরা ওরও যেন ওইভাবে বসবাস করে। এটাই আর কি আমরা সরকারের কাছে আমাদের আবেদন। পেট্রাপোল বেনাপোল সীমান্ত পেরিয়ে কাজ করার জন্য বহু মানুষ বাংলাদেশ থেকে ভারতে আসেন। সীমান্তে ভারী পুলিশ মোতায়েন। কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলাদেশে গণ অভ্যুত্থান। ওপার বাংলায় অশান্তির জেরে কড়া সতর্কতা জারি দু বাংলার সমস্ত সীমান্তে। ২৪ ঘন্টা টহলদারি সীমান্ত রক্ষী বাহিনীর। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে সুন্দরবনের নদী ও সমুদ্রে জারি হয়েছে হাই অ্যালার্ট। বাংলাদেশ ও ভারতের জল সীমানাতে ২৪ ঘন্টা টহলদারি ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হোভারক্রাফটের।
সুন্দরবনের ফ্রেজারগঞ্জ ঘাঁটিতে পৌঁছে গিয়েছে উপকূল রক্ষী বাহিনীর বিশেষ হোভারক্রাফট। উপকূল রক্ষী বাহিনীর পাশাপাশি সুন্দরবনের সবকটি উপকূল থানা এলাকায় জলপথে জারি পেট্রোলিং। হাই অ্যালার্ট জারি উত্তর 24 পরগনার বনগাঁর পেট্রাপোল সীমান্তেও। সীমান্তের 0 পয়েন্টে বিএসএফ এর কড়া নজরদারি। সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় পরপর লরির সারি পেট্রাপোল সীমান্তে। সীমান্তে পৌঁছেছেন বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী। পেট্রাপোল সীমান্তে 145 নম্বর ব্যাটালিয়নের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। মুর্শিদাবাদের সীমান্তবর্তী জলঙ্গিতে কড়া নিরাপত্তা বিএসএফ এর। পদ্মা নদীতে স্পিড বোটে নজরদারি চালাচ্ছে বিএসএফ। মঙ্গলবার সকাল থেকে স্থানীয় চাষিদের নদী পেরিয়ে চাষ করতে যাওয়ার ক্ষেত্রে বাড়তি নজর রেখেছে বর্ডার সিকিউরিটি ফোর্স। যদিও সীমান্তের নিরাপত্তা নিয়ে অযথা আতঙ্ক ছড়াতে নিষেধ করছে সীমান্তরক্ষী বাহিনী। নদিয়ার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে জারি বিএসএফ এর কড়া পাহারা। নিশ্ছিদ্র নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সীমান্তবর্তী এলাকা। চলছে তল্লাশি। নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারি চলছে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।